এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে কিন্তু কূটনৈতিকদের একটা উদ্বেগ আছে। এটা আমরা এর আগে ইউএস অ্যাম্বাসিতে মিট করেছিলাম, জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সাথে মিট করেছিলাম। তারাও কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে তাদের একটা উদ্বেগ আছে, বিশেষ করে কূটনৈতিক অঞ্চলে নিরাপত্তা নিয়ে। কারণ সারা দেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকে, নিরাপত্তা ব্যবস্থা যদি ঠিক না হয়, তাহলে সেখানে ডিপ্লোম্যাটিক এরিয়াও তো নিরাপদ নয়। এই 5ই অগস্ট আপনারা জানেন যে ডিপ্লোম্যাটিক এলাকা থেকেও নিরাপত্তা কর্মীরা অনেকে চলে গিয়েছিল। অনেক অ্যাম্বাসেডাররা তাদের ব্যক্তিগত পরিচয়ের কারণে সেনাপ্রধানকে ফোন করে হয়তো কিছু কিছু জায়গায় নিরাপত্তা দিয়েছিল, কেউ কেউ আপনার সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল। তো সেই ক্ষেত্রে তাদের এই উদ্বেগটা আছে, কাজে তারাও আমাদের কাছে এটা দাবি জানিয়েছে বা এটা বলেছে যে সরকারের বিশেষ করে বর্তমান কাজের মধ্যে সংস্কারের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাটা এবং কূটনৈতিক মিশন সহ নিশ্চিত করাটা একটা জরুরি ব্যাপার। পাশাপাশি বাংলাদেশ এবং সম্পর্ক নিয়ে আলোচনা করেছি, যেহেতু যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে ইরানের সাথে আমাদের খুব বাণিজ্য সম্পর্ক বা অগ্রগতি নাই। সেক্ষেত্রে তারা বেশ কিছু জায়গায় কাজ করতে আগ্রহী। তারা সেটা আলাপ আলোচনায় বলেছে। বিশেষ করে ধরেন তারা শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গা থেকে চা নিয়ে থাকে, দেশ থেকেও তারা চা নিতে আগ্রহী এবং তেল গ্যাস আপনার রপ্তানি তারা আগ্রহী। বাংলাদেশ যেহেতু জ্বালানি সংকটে ভুগছে এবং বাংলাদেশের যেহেতু জ্বালানি সংকট, প্রথমত একটা বাংলাদেশের মুসলিম অধ্যুষিত দেশ মুসলিম, সেই সিম্পাথির জায়গা থেকেও তারা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় এবং তার জন্য তারা যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে, মেইল করেছে, দেখা করছে। পাশাপাশি যেহেতু এই আন্দোলনের একটা ছাত্র সমাজ তথা আন্দোলনের একটা প্রতিনিধিশীল সংগঠন হিসেবে আমাদের কাছেও বাংলাদেশের নতুন জেনারেশন তারা নতুন ভাবে সম্পর্ককে এগিয়ে নিতে চায় এবং সেই সম্পর্ক অবশ্যই দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের ভিত্তিতে সবাইকেই সবার প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট এবং তারা যেভাবে অন্যান্য দেশে ব্যবসা করছে বাংলাদেশের সাথেও সেইভাবে ব্যবসা করতে চায়। যদিও এর আগের সরকার তারা যেটা একটা কর্তৃত্ববাদী শাসন এখানে বজায় রেখেছিল, যার ফলে তাদের সাথে যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল, ক্ষমতার দেনাপনার বিষয় ছিল, তাদের সাথে তারা বিজনেস করেছে, যেই কারণে আগের সরকারের কাজ করতে পারেনি। আমরা মনে করি যে বর্তমান সরকারের যেটা আপনার নীতি, যে বাংলাদেশের আগে প্রাধান্য দেওয়া এবং গণ অধিকার পরিষদেরও যে মূল নীতিতে ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট, জাতীয় স্বার্থ আগে, সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা উচিত এবং কাজে এগিয়ে। বিশেষ করে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান, এটা ইরানেও যেটা বলে 41 বছর আগে হয়েছিল, কাজে তাদেরও অনেক অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা আমরা শুনেছি এবং সেটা বাস্তবসম্মতই। সেই পরে কিন্তু তাদেরকে নানান ধরনের একটা প্রতিকূল পরিস্থিতি করতে হয়েছে, নানান ধরনের মোকাবেলা করতে হয়েছে, যেটি এখন আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আমাদের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার অনেক আগে থেকে আপনারা জানেন, আমাদের বিশেষ করে ভারত আন্তর্জাতিক মহলে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে প্রপাগান্ডা ছড়িয়েছে। গার্মেন্টস সেক্টর করার জন্য তাদের এজেন্টদের দ্বারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম জ্বালাও পোড়াও করিয়ে এটি আন্তর্জাতিক অঙ্গ প্রচার বাংলাদেশ সিচুয়েশন সঠিক নেই এবং বিভিন্ন ক্ষেত্রে এখানে দেখবেন যে গার্মেন্টস সহ এই বিভিন্ন গুলোর সিইও শুরু করে বিভিন্ন উচ্চ পদে যথেষ্ট। কাজী এই ক্ষেত্রে বাংলাদেশ গার্মেন্টস করতে হলে এই ইন্ডিয়ান এজেন্টদেরকে আমি মনে করি এখান থেকে তাড়াতে হবে, কারণ না হলে তারা বাংলাদেশের গার্মেন্টস ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই যে গার্মেন্টস সেক্টরে এখন নতুন করে স্থিরতা দেখতে পাচ্ছি। দুই একটা আপনার ফ্যাক্টরিতে বেতনের সমস্যা হচ্ছে, সেটি নিয়ে তো ঢালাওভাবে সব ফ্যাক্টরিতে ভাঙচুর চালানো এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এবং এখন যেহেতু ব্যাংকের সেক্টরের কিছু নিয়ম নীতির কারণে সম্ভবত 2 লাখ টাকার বেশি উত্তোলন করা যায় না এবং অনেক ক্ষেত্রে আরো কিছু
জটিলতা আছে। সেই ক্ষেত্রে মিল ফ্যাক্টরিতে বেতনের জন্য দু একটি জায়গায় সমস্যা হতে পারে, সেটি আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে। আমরা পরিষ্কারভাবেই বলেছি, এখন যারা আন্দোলন করছে এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে বেকায়দায় ফেলতে, একটা নৈরাজ্য তৈরি করতে আন্দোলন করছে। আন্দোলন কোনোভাবেই সমর্থনযোগ্য। এগুলো মূলত আওয়ামীপন্থী শ্রমিক সংগঠনের নেতারা, আওয়ামীপন্থী মালিকরা এগুলো করাচ্ছে। শাসনের মধ্যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা তারা বারবার চালিয়েছে। 15 আগস্ট কেন্দ্রিক আপনারা দেখছেন প্রতি বিপ্লব করার চেষ্টা করে সচিবালয়ের সামনে আনসারদের নিয়ে চেষ্টা হয়নি। কাজে এই জানেনও যে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তাদের যে একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, সেই সমস্ত বিষয় শেয়ার করেছে, যেগুলো আমরা আপনাদের এখানে বলার সেগুলো তো বললাম। বাকিটা আমরা অবশ্যই সরকারের সাথে আলোচনা করে আমরা পরবর্তী কিভাবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য এড়ানো যায়। এবং সবচেয়ে যে জিনিসটি বড় কথা, এটা ঠিক যে এই রকমের একটা পরিস্থিতিতে যদি আমরা জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টি না করতে পারি, তাহলে আমাদের এই বিপ্লব টেকসই হবে না, এই অভ্যুত্থানের সুফল মানুষের কাছে পৌঁছাবে না। সেই জন্য দলমত নির্বিশেষে আমরা সকলের মধ্যে জাতীয় ঐক্য সংহতি সৃষ্টি করার জন্য আহ্বান জানাবো। একটা সম্প্রীতি সহনশীলতার সমাজ বিনির্মাণে ইতিবাচকভাবে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাবো। এখনই ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা, পেশি শক্তি দেখানোর জন্য রাজপথে শোডাউন কিংবা আরেক দলের বিরুদ্ধে লেগে যাওয়া, এইটা অশনি সংকেত। গত 5ই আগস্টের আগেও যে সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে যুগপৎ আন্দোলন করেছিল, ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল, আজকে দেখা যাচ্ছে সেই সমস্ত দলের কোনো দলের নেতাকর্মীরা, এক দলের নেতাকর্মীরা আরেক দলের নেতাদের উপরে হামলা করছে, এক দলের নেতাকর্মীরা আরেক দলের নেতাকর্মীদেরকে মামলার আসামি করছে, ওপেনলি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিজেদের বিরুদ্ধে লেখালেখি সমালোচনা করছে। এইটা কিন্তু আমাদের প্রতিপক্ষ বা পরাজিত স্বৈরাচার তাদেরকে সুযোগ দেবে। সহজ কথা, যেটা আমরা যারা আন্দোলন করেছিলাম দীর্ঘদিন ধরে, তাদের আগেই ঘোষণা আছে যে আমরা জাতীয় সরকার করব। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করতে চায়, মৌলিক কিছু সংস্কার সংক্ষিপ্ত সময়ে, কারণ তারা তো আর সবকিছু সংস্কার করতে পারবে না, তারা হয়তো বিচার বিভাগের কিছু সংস্কার, প্রশাসনকে একটু ঢেলে সাজাতে পারবে, একটা নির্বাচন কমিশনকে গঠন করতে পারবে। এই রকমের মৌলিক কিছু কাজ দ্রুত সময়ের মধ্যে হওয়ার পরেই তো আমাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে। এখন বিএনপি যদি আলাদা নির্বাচন করে, জামাত যদি আলাদা নির্বাচন করে, গণ অধিকার পরিষদ যদি আলাদা আলাদাভাবে নির্বাচন করে, এখানে একটা কন্টেস্ট দেবে। সেই ক্ষেত্রে কি পরিস্থিতি হবে অনুমান করতে পারে। কাজেই যারা দীর্ঘ 1.5 দশক ধরে লড়াই সংগ্রাম করেছেন, তাদের অত্যন্ত আন্তরিক সহনশীল হতে হবে এবং নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মধ্যে দিয়ে আমাদের যে ঘোষণা জাতীয় সংহতি, জাতীয় ঐক্যের সরকার, সেই সরকারের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এবং আমরা ইতিমধ্যে আহ্বান জানিয়েছিলাম যে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সরকার পুরো কার্যকর এখন হয়নি। সেটা বড় এক্সাম্পল আইন শৃঙ্খলা স্বাভাবিক না হওয়া, বিভিন্ন সেক্টরের অস্থিরতা। কাজেই আমরা কিন্তু বারবার আহ্বান জানাচ্ছি যে এই সরকার যদি ব্যর্থ হয়, এই জাতির উপরে বড় ধরনের বিপর্যয় নেই। আওয়ামী লীগ সরকার করেছে, যেই আপনার ডিজাস্টার হয়েছে, তার বড় ধরনের কিন্তু বিপর্যয় নেমে আসবে যদি এই সরকার ব্যর্থ হয়। কাজেই সফল করতে আমাদের কাজ করতে হবে। এখন এই সরকারকেও আবার জনগণের কথা শুনতে হবে, রাজনৈতিক দলের কথা শুনতে হবে। বিকজ রাজনৈতিক দল চালায়, তারাই সমাজ এবং অংশের প্রতিনিধিত্ব করে। কাজে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সরকারের এই সংখ্যা, উপদেষ্টাদের সংখ্যা কিংবা কাঠামোর পরিসর বাড়িয়ে এইটাকেও একটা জাতীয় সরকারের রূপ দেওয়া, তাহলে কেউ বলতে পারবে না এই কোনো দু একজন একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, কিংবা অনেকে কিছু সমালোচনা করে দু একজন যেটা একটা এনজিও টাইপ সরকার হয়ে গেছে, দুর্বল সরকার হয়ে গেছে, যাদের এই ভঙ্গুর অর্থনীতি এবং অস্থির রাজনীতিতে রাষ্ট্র পরিচালনা খুব। সেই জন্য আমরা আহ্বান যে অন্তত এটাকে দ্রুত সময়ের মধ্যে সমাজের আরো কিছু অভিজ্ঞ রাজনীতিবিদ, সাধারণ মানুষকে নিয়ে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া। অবশ্যই যারা এই সরকারে থাকবে, এখন কাজ করছে, তারা আগামীতে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হতে পারবে না, রাজনীতি করতে পারবে না, সেই কমিটমেন্টও নিতে হবে। কারণ যদি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকে, তাহলে রাজনৈতিক দলের প্রতি তাদের আপনার একটা থাকবে, যুগ থাকবে, তাদের প্রভাব থাকবে। সেক্ষেত্রে অবশ্যই যারা এই ইন্টারিম গভর্নমেন্ট কিংবা পরবর্তী এই যে জাতীয় সরকার ফরম্যাটে যারা আসবে, তারা পরবর্তীতে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারবে না। এই কমিটমেন্টের পরেই তাদেরকে নিতে হবে। থ্যাংক ইউ।